হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি প্রথমবারের মতো ব্লগ ভিডিও তৈরি করছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আজ আমি বাইক নিয়ে ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছি এবং সেই পুরো যাত্রা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকুন। বন্ধুরা, বাড্ডা নতুন বাজার থেকে শুরু করলাম আজকের নেত্রকোনার যাত্রা। ভোরবেলা রওনা হওয়ার ফলে রাস্তাঘাট একদমই ফাঁকা, যানজট নেই, খুবই ভালো লাগছে আজকের সকালটা। চলে আসলাম কুড়িল ফ্লাইওভার। এখানে আসলেই একটা স্মৃতি মনে পড়ে যায় আমার। এই কুড়িল ফ্লাইওভারটা যখন ছিল না, তখন আমাদের যে কত বেগ পোহাতে হয়েছে। এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতাম। তখনকার কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে। তবে এখন কষ্ট লাগার কিছু নেই, কারণ এখন আমরা এই ফ্লাইওভারের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে চলে যেতে পারি দ্রুত। ওয়াও! ফ্লাইওভারের নিচে খুবই সুন্দর লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখা যাচ্ছে। খুবই চমৎকার লাগছে দৃশ্যটি। আমি এখন ফ্লাইওভার থেকে নামছি। শ্যামলী বাসটা আমাকে খুবই ডিস্টার্ব করছে, সে আমাকে ওভারটেকিং করতে দিচ্ছে না। বাহ! ফ্লাইওভারের নিচে বাম পাশে নিকুঞ্জ লেক দেখা যাচ্ছে, সবুজ পানি, খুবই অসাধারণ দৃশ্য, দেখতে খুবই ভালো লাগতেছে। নিকুঞ্জ খিলকেট পার হয়ে আমরা এখন চলে আসলাম এয়ারপোর্ট ফ্লাইওভারে। আমরা উত্তরার দিকে যাচ্ছি এই মুহূর্তে। বন্ধুরা, একটা কথা বলি, ভ্রমণ কিন্তু শুধু গন্তব্যের পৌঁছানোর বিষয় নয়, এটি একটি অভিজ্ঞতা, যেখানে আমরা নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ এবং নতুন সংস্কৃতি আবিষ্কার করি। প্রতিটা সফর আমাদেরকে জীবনের নতুন দৃষ্টিকোণ উপহার দেয়, আর প্রতিটি যাত্রা আমাদের আরও ধৈর্যশীল দৃষ্টিপট করে তোলে। এই পৃথিবী বিশাল, কিন্তু একে জানতে, অনুভব করতে শুধু চলতে থাকতে হয়। বলতে বলতে এই মুহূর্তে আমরা চলে আসছি উত্তর আবদুল্লাপুর ফ্লাইওভারে। আমরা ধীরে ধীরে ঢাকা ত্যাগ করার দ্বার প্রান্তে একটু একটু করে আগাচ্ছি। বন্ধুরা, আমার কাছে ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, এটি নিজের ভেতরের একটি অজানা অংশ খুঁজে পাওয়ার একটি সফর। প্রতিটি গন্তব্য আমাদের নতুন কিছু শেখায়, আমাদের চিন্তার দিগন্ত প্রসারিত করে, আর জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। ভ্রমণ হলো সেই পথ যা আমাদেরকে কেবল পৃথিবীর নতুন প্রান্তেই নিয়ে যায় না, বরং আমাদেরকে নিজের ভেতরে নতুন দিগন্ত খুঁজে নিতে সাহায্য করে। প্রতিটি যাত্রা আমাদের নতুন কিছু শিখতে, নতুন কিছু অনুভব করতে উৎসাহিত করে। ভ্রমণ শুধু একটি পালিয়ে যাওয়ার মাধ্যম নয়, ভ্রমণ এটি আমাদের মনকে প্রশান্তি ও শক্তি দেয়, আমাদের জীবনের অর্থ খুঁজে বের করার একটি উপায়। যখন আমরা নতুন জায়গায় পা রাখি, তখন জীবনও নতুনভাবে দেখা শুরু করে। ভ্রমণ আমাদেরকে পৃথিবী সম্পর্কে আরও জানতে শেখায় এবং সেই সাথে আমাদের অজানা দিনগুলো উন্মোচন করে। যখন আমরা নিজের পরিচিত জায়গা ছেড়ে বের হই, তখন পৃথিবী আমাদের জন্য আরও বড়, আরও সুন্দর হয়ে ওঠে। কথা বলতে বলতে টঙ্গী ক্রস করে আমরা চলে আসলাম গাজীপুরে। এই মুহূর্তে আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আলহামদুলিল্লাহ, গাজীপুর চৌরাস্তা ক্রস করে এখন আমরা ময়মনসিংহ হাইওয়েতে উঠে পড়েছি। খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। হাইওয়েতে বাইক চালানোর মজাই একটু অন্যরকম, অন্য লেভেলের।
ঢাকা ময়মনসিংহের এই হাইওয়ে সড়কটি আমার কাছে খুবই ভালো লাগে। দুই পাশে সবুজ শালবন আর মাঝখানে দিয়ে পিচঢালা রাস্তা। এই মুহূর্তে আমার একটি গান মনে আসতেছে, যদিও আমি গান ভালো গাইতে পারি না, তারপরে একটু চেষ্টা করতেছি যেহেতু আশেপাশে কেউ নাই। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। বন্ধুরা, গান গাইতে গাইতে মজা করতে করতে এই মুহূর্তে আমরা চলে আসছি গাজীপুর মাওনা ফ্লাইওভারে। আর ফ্লাইওভারের ক্রস করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। বাইক চালানোর সময় আমাদের সর্বদা সতর্ক থাকতে হয়। একদিকে যেখানে মুক্ত বাতাস এবং দ্রুত চলার অনুভূতি দারুণ, অন্যদিকে সঠিক সতর্কতা অবলম্বন না করলে তা বিপজ্জনক হতে পারে। প্রথমেই হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের মাথাকে দুর্ঘটনার সময় সুরক্ষা দেয়। সব সময় সিগন্যাল মেনে চলুন এবং রাস্তার সব নিয়মের প্রতি সম্মান দেখান। বাইক চালানোর সময় অন্য যানবাহনের গতির সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করতে মনোযোগী থাকতে হবে। এবং সবচেয়ে জরুরি, কখনোই অবিচলভাবে হালকা মনে বাইক চালানো চলবে না। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, সুতরাং বাইক চালানোর সময় নিরাপত্তা যেন সবার আগে আসে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো বাইক ভ্রমণের জন্য এক অসাধারণ গন্তব্য হতে পারে। দেশের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন সব সুন্দর জায়গা যা বাইকের মাধ্যমে আরও ভালোভাবে অনুভব করা যায়, যেমন সিলেটের চা বাগান, কক্সবাজারের সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা, সাজেক ভ্যালি, বান্দরবন। এগুলো শুধুমাত্র ভ্রমণের জন্য নয়, বাইক চালিয়ে ঘুরে দেখার জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা। বাইক আপনাকে এক ধরনের স্বাধীনতা দেয়, যেখানে আপনি মন মতো রাস্তা বেছে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের বাইক নিয়ে ভ্রমণ শুধু প্রকৃতির সৌন্দর্য দেখতে যাওয়ার বিষয় নয়, এটি একটি জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। যেমন তরুণদের মধ্যে বাইক ভ্রমণ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি একটি স্টাইল, অ্যাডভেঞ্চার এবং সাহসিকতার প্রতীক। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলোও বাইক নিয়ে ঘুরে দেখার জন্য চমৎকার। ঢাকা থেকে ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, প্রতিটি শহরের এক ভিন্ন ইতিহাস, এক ভিন্ন সংস্কৃতি রয়েছে, যা বাইক চালিয়ে ঘুরলে আরও গভীরভাবে অনুভব করা যায়। ভবিষ্যতে যদি বাংলাদেশের পর্যটন শিল্প আরও প্রসারিত হয় এবং রাস্তাঘাট উন্নত হয়, তাহলে বাইক ভ্রমণের জন্য আরও অনেক নতুন এবং অজানা স্থান উন্মুক্ত হবে। বাইক শুধুমাত্র একটি বাহন নয়, এটি এক ধরনের অভিজ্ঞতা, যেখানে আপনি নিজের গতিতে স্বাধীনভাবে চলতে পারেন। এমনকি বাইক চালানোর মাধ্যমে আপনি এক নতুন ধরনের সংযোগ স্থাপন করতে পারেন নিজের সাথে, প্রকৃতির সাথে এবং সেই সব স্থানগুলির সাথে যা অন্যথায় হয়তো কখনো দেখা হতো না। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে আসলাম ময়মনসিংহ শহরে। চলেন ময়মনসিংহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এবং এটি প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থল। ময়মনসিংহের আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এখানকার উষ্ণ ও আর্দ্র আবহাওয়া কৃষির জন্য দারুণ উপযোগী। ময়মনসিংহের বিখ্যাত কিছু মনীষী হচ্ছেন কবি খোদা বক্স এবং শেখ মেহেদী হাসান, যাদের অবদান বাংলা সাহিত্যে এবং সংস্কৃতিতে উন্নয়নে উল্লেখযোগ্য। শিক্ষার ক্ষেত্রে ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ জেলা, যেখানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ রয়েছে।
এছাড়া এখানে অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যা শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করছে। ময়মনসিংহ শহর তার শিক্ষা প্রতিষ্ঠানের কারণে দেশের অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এছাড়া এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সংস্কৃতি, গানের ধারা এবং দেশি খাদ্য ও মেলার আয়োজনও দারুণ জনপ্রিয়। ময়মনসিংহ জেলা আধুনিকতার সাথে ঐতিহ্যের এক মেলবন্ধন, যা এটিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলেছে। ময়মনসিংহ শহরের পাশেই বাংলাদেশের প্রধান নদীগুলোর একটি নদী ব্রহ্মপুত্র বয়ে চলেছে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমার বাইকে চেপে ব্রহ্মপুত্র নদীর ব্রিজটি পার হই। ব্রহ্মপুত্র নদী একসময় ছিল ময়মনসিংহের প্রাণ, কিন্তু দিন দিন এর সৌন্দর্য কমতে শুরু করেছে। অবৈধ বালু উত্তোলন, দূষণ এবং নদী দখল করার কারণে এর প্রাণবন্ততা হারিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনও এর উপর প্রভাব ফেলছে, যার ফলে নদীর জলস্তর কমেছে এবং স্থানীয় জনগণের জীবিকার উপর বিরূপ প্রভাব পড়েছে। নদীটি যদি এভাবে অবহেলা হতে থাকে তবে এর সৌন্দর্য এবং জীবিকা নষ্ট হতে পারে। আমাদের সকলের উচিত দায়িত্ব ব্রহ্মপুত্রকে সুরক্ষা দেওয়া এবং এর অস্তিত্ব রক্ষার উদ্যোগ নেওয়া। ব্রহ্মপুত্র পার হওয়ার পর কিছুক্ষণ আসার পরে এখন যেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, বাম পাশে চলে গিয়েছে শেরপুর এবং ডান পাশে নেত্রকোনা। চলেন আমরা ডানে মোড় নিই। বন্ধুরা, যেহেতু ময়মনসিংহ পার হয়ে আমরা এখন নেত্রকোনার পথে পা দিয়েছি, তাহলে চলুন চলতে চলতে আপনাদের নেত্রকোনা জেলা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরি। নেত্রকোনা জেলা বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির জন্য অত্যন্ত পরিচিত। এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এবং জেলা হিসাবে 1984 সালে প্রতিষ্ঠিত হয়। নেত্রকোনা জেলার একটি বড় বৈশিষ্ট্য হল এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষির অবদান, যা এই জেলার অর্থনীতি এবং জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেত্রকোনা বিরিশিরির এবং চীনামাটির পাহাড় বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণে, যেখানে পাহাড়, হ্রদ, নদী এবং গ্রামের শান্ত পরিবেশ মিলে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে। এছাড়াও ডিঙ্গপাতা, হাওর এবং কমলা রানীর দিঘি নদী প্রধান এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এই জেলা কৃষির জন্য অত্যন্ত পরিচিতি এবং এখানে প্রচুর ধান, চাল, সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হয়। এই জেলা তার ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। ময়মনসিংহের মতো এখানেও নানান ঐতিহাসিক স্থাপনা এবং পুরনো নিদর্শন রয়েছে। নেত্রকোনা অঞ্চলের সীমানায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থান, এই যেমন শহীদ মিনার ও 7 শহীদের মাজার, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষার জন্য অশেষ শ্রদ্ধা জানানো হয়। নেত্রকোনা জেলার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম হল কবি হুমায়ুন আহমেদ, যিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন লেখক। এছাড়াও বিশিষ্ট শিল্পী কুদ্দুস বয়াতি এবং লেখক নির্মলেন্দু গুণও এই জেলারই কৃতি সন্তান। এই মনীষীদের অবদান বাংলা সাহিত্যে এবং সংস্কৃতিতে অসীম, যা আজও তরুণদের কাছে প্রেরণার উৎস। এছাড়াও মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বাংলাদেশের বিজ্ঞানী ও লেখক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত, তিনি দেশের তরুণদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করেছেন। নেত্রকোনা জেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার সংস্কৃতি ও ঐতিহ্য, যা মনের শান্তি
এবং দার্শনিক ভাবনার জন্য উপযুক্ত। স্থানীয় খাবারের মধ্যে মিষ্টি আলু এবং আখের রস অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও রয়েছে বিখ্যাত বালিশ মিষ্টি। এখানে বাস করার মানুষের জীবনের খাদ্য অভ্যাসও এক বিশেষ জায়গা তৈরি করেছে, যা অঞ্চলটির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। ময়মনসিংহ অঞ্চলের পাশাপাশি নেত্রকোনা জেলা একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিণত হয়, যেখানে বাউল গান, কবিতা এবং লোকশিল্পের প্রচলন রয়েছে। এই সব কিছু মিলিয়ে নেত্রকোনা একটি উন্নত শহর এবং দর্শনীয় স্থান হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের আকর্ষণ করে। সুতরাং নেত্রকোনা একটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। এই জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসাবে পরিচিত হয়ে উঠেছে এবং এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। বন্ধুরা, কথা বলতে বলতে যত সামনে এগোচ্ছি ততই আমার মন শীতল হয়ে আসছে। আসলে গ্রামের হাওয়াই একটু অন্যরকম। কি নির্মল হাওয়া! ঢাকা থেকে এত লং জার্নি করে আসতেছি, কিন্তু যতই গ্রামের হাওয়া বুকে লাগছে ততই যেন মন শান্তির বাতাসে দুলছে। শরীরে যেন কোনো ক্লান্তির ফুটও নেই। এদিকে আকাশটাও একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে। জানি না আর কতক্ষণ ভিডিও করতে পারবো, তবে যতটুকু করা সম্ভব করতে থাকি। চলেন বেসুরা গলায় এই সুন্দর প্রকৃতির সঙ্গে আরেকটু গান গাই। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। বন্ধুরা, একটু আগে যা ধারণা করেছিলাম তাই হলো। আকাশ অনেক মেঘাচ্ছন্ন ছিল এবং দেখতে দেখতে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে এই বৃষ্টি আরও ভারী বর্ষণে পরিণত হবে। ক্যামেরা এখন আর চালু রাখা সম্ভব হবে না। ইচ্ছা ছিল আমার প্রথম ভিডিওটি একদম আমার গ্রামের বাড়ি পর্যন্ত করব, কিন্তু প্রকৃতি চাচ্ছে না সেটা। নেত্রকোনা জেলার এই পূর্বদলায় এসেই ভিডিওটি করা থামাতে হচ্ছে। তবে এটাই শেষ নয়, ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর ভিডিও ব্লগ তৈরি করব। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব, বিভিন্ন স্থানের ঐতিহ্য, ইতিহাস তুলে ধরার চেষ্টা করব সকলের কাছে। আজকের মতো এখানেই বিদায়। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।